হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকের মুভি এক্সপ্লেইন সিরিজে আমরা আপনার জন্য নিয়ে এসেছি খুবই ইউনিক একটি থাই মুভি। অ্যাকচুয়ালি থাই মুভির কথা শুনলে আমরা অনেকেই নাক ছিটকাই, কারণ থাই মুভির প্লট তেমন ভালো হয় না, অভিনয় ভালো হয় না, ডিরেকশনিং ভালো না, ব্লা 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 অনেক কিছুই বলি। তো আজকে আমি যে মুভিটির কথা বলছি এই মুভিটির নাম ব্যাড জিনিয়াস। এই মুভিটি দেখলে থাই মুভির প্রতি অতীতের সব ধারণা আপনার চেঞ্জ হয়ে যাবে। তো যাই হোক, বেশি কথা না বলে চলুন শুরু করি আজকের মুভির গল্প। মুভির শুরুতে আমাদের দেখানো হয় একজন বাবা তার মেয়েকে খুব নামি একটা কলেজে নিয়ে এসেছে ভর্তি করানোর জন্য। তিনি প্রিন্সিপালকে বলেন, ছোটবেলা থেকেই আমার মেয়ে সব পরীক্ষায় প্রথম হয়, জেলা ভিত্তিক ম্যাথ কম্পিটিশনেও প্রথম হয়েছিল, খেলাধুলাতেও খুব ভালো। তখন সেই প্রিন্সিপাল ম্যাম বলে, ঠিক আছে আমি বুঝতে পেরেছি, লিনকে ভর্তি নিতে আমাদের কোনো আপত্তি নেই, মানে এই মেয়েটির নাম লিন। তারপর ম্যাডাম বলে, মূলত আমরা তো চাই মেধাবী স্টুডেন্ট ভর্তি করাতে, কিন্তু ও আমাদের কলেজে ভর্তি হতে চায় কিনা সেটাই এখন আমাদের জানার বিষয়। তখন লিনের বাবা লিনকে জিজ্ঞেস করে, তুমি কলেজে ভর্তি হতে চাও? যদি চাও তাহলে সেটা ম্যামকে জানাও। তখন লিন বলে, আমাকে এখনই বলতে হবে ম্যাম, আমি এখনো সেরকম ভাবে কিছু ভাবিনি। তার মানে এই না যে আমি এখানে পড়তে চাই না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো আমি এখানে পড়তে গেলে প্রতি মাসে বাবাকে 1.5 লাখ টাকা দিতে হবে। এটা শুনে ম্যামটি চমকে গিয়ে বলে, 1.5 লাখ টাকা কেন? সেমিস্টার ফি সহ ধরলেও তো 1,20,000 টাকা। লিন তখন বলে, ঠিক বলেছেন ম্যাম, কিন্তু আমি আগে যে স্কুলে পড়তাম আমার বাবা সেখানকার টিচার ছিলেন, তাই আমি বাবার সাথে যেতে আসতে পারতাম, আর এখানে আসতে হলে আমাকে ট্রেনে আসতে হবে। বাসা থেকে যেতে আসতে আমার প্রতিদিন 80 টাকা করে ভাড়া লাগবে, এছাড়াও দুপুরে লাঞ্চ আছে। ধরে নিলাম আমি যদি একটা চিপস কিনি তাহলে 20 টাকা, এক বোতল পানি কিনলে 15 টাকা, তাহলে সব মিলিয়ে মাসে 1.5 লাখ টাকাই হচ্ছে ম্যাডাম। ম্যাম তো লিনের এত দ্রুত হিসাব করার স্কিল দেখে একদম ঘাবড়ে যায়, আর লিনকে বলে, তুমি তো ভাবছো তোমার বাবা এত টাকা দিতে পারবে না। উত্তরে লিন বলে, জি ম্যাম, আমার এরকমই মনে হচ্ছে, কারণ আমার বাবার ইনকাম তো অত না, বাবা আমাকে ভুল করে এখানে নিয়ে এসছে, আমি তার জন্য আপনার কাছে ক্ষমা চাচ্ছি। পার্সোনালি বলতে গেলে পৃথিবীর প্রতিটা বাবাই এরকম, সামর্থ্য না থাকলেও নিজের সন্তানকে শ্রেষ্ঠটাই দিতে চান। যাই হোক, লিন যখন তার বাবার তরফ থেকে সরি চায় তখন ম্যাম বলে, আচ্ছা লিন, তোমাকে যদি আমরা ফ্রি পড়াই তাহলে পড়বে তো এখানে? লিন তখন কোনো উত্তর দেয় না। ম্যাম তখন লিনের বাবাকে বলে, আমরা লিনের জন্য স্কলারশিপের ব্যবস্থা করে দেব, এবং লিন কাল থেকে কলেজে আসা শুরু করবে। এখান থেকে সিন শিফট হয়, পরদিন লিন কলেজে আসে এবং সে যখন আইডির জন্য ছবি তুলছিল তখন সেখানে একটা মেয়ে দৌড়ে এসে লিনের চুল ঠিক করে আর বলে, এই আইডিটা আমরা 3 বছর ইউজ করব, তাই এটার ছবি ভালো হওয়ার দরকার। তো তারপর সে তার পরিচয় দিয়ে বলে, আমি গ্রেস, আমিও এই কলেজে নতুন। অ্যাকচুয়ালি এই গ্রেসের হাসিটা কিন্তু সেই। যাই হোক, এর পরের সিনে দেখা যায় লিন আর গ্রেস একটা লাইব্রেরিতে বসে আছে। তখন গ্রেস লিনকে বলে, কলেজের নতুন নিয়ম হয়েছে, নাটকে অভিনয় করতে গেলে ন্যূনতম 4 পয়েন্টের উপরে থাকতে হবে, আর এই জিপিএ বহাল রাখতে হবে কলেজের মাসিক পরীক্ষাগুলোতেও। কিন্তু লিন, অঙ্ক তো আমার মাথাতেই ঢোকে না, আর এই অঙ্কের কারণেই আমার জিপিএ এগোয় না। লিন তখন গ্রেসের হাতের খাতাটা দেখে চট করে একটা অঙ্কের উত্তর বলে দেয়। গ্রেস এটা দেখে ঘাবড়ে যায় আর বলে, তুমি শুধুমাত্র একবার দেখে কি করে উত্তর বলে দিলে? তুমি তো জিনিয়াস লিন। তো এরপর লিন তাকে সেই অঙ্কটার নিয়ম শিখিয়ে দেয়। তো গ্রেস তখন লিনকে একটা অফার দেয়, বলে যে তুমি কি আমাকে অঙ্ক পড়াবে? লিন তখন হেসে ফেলে আর রাজি হয়ে যায়। এখান থেকে সিন শিফট হয় আর আমরা দেখতে পাই লিনেদের কলেজে প্রথম সাময়িক পরীক্ষা শুরু হয়েছে, এবং পরীক্ষার প্রশ্নপত্র দেখে লিনের মতো জিনিয়াসেরও মাথা ঘুরে যায়, কিন্তু সেখানে থাকা বেশ কিছু সংখ্যক স্টুডেন্ট প্রশ্ন পেয়ে বেশ খুশি হয়। লিনের কাছে ব্যাপারটা অস্বাভাবিক লাগে। তো তখনই সেখানে থাকা টিচারটি বলে, আমি আগেই বলেছিলাম প্রশ্নপত্র খুব কঠিন হবে, তবে যারা আমার কাছে প্রাইভেট পড়েছো তাদের কাছে খুব ইজি হবে, কেননা আমি প্রাইভেটে বোঝাই এগুলো অঙ্ক ভালো করে। অ্যাকচুয়ালি ব্যাপারটা আমাদের স্কুলের মতো আর কি। আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলে মণিপুর স্যার নামে একজন বিখ্যাত প্রাইভেট ব্যবসায়ী অঙ্কের শিক্ষক ছিলেন, তিনি আমাদের সাথে এরকম করতেন। অর্থাৎ যারা যারা ওনার কাছে পড়বে তাদের জন্য স্কুলের পরীক্ষাগুলো সহজ হবে। পার্সোনালি আমি কি বলতে যাচ্ছি বুঝতে পারছেন তো? আশা করি এর থেকে বেশি আর ভেঙে বলতে হবে না। যাই হোক, প্রশ্নপত্র যত কঠিনই হোক না কেন লিনের কাছে তো ওটা কোনো ব্যাপার না, কিন্তু সমস্যা হলো গ্রেসকে নিয়ে। সে এরকম কঠিন প্রশ্নপত্র দেখে পরীক্ষা হলেই কাঁদতে থাকে। লিনের এটা দেখে খুবই খারাপ লাগে, তাই সে করে কি, তার ইরেজারের মধ্যে সবকটা এমসিকিউর উত্তর লিখে অনেক কৌশলে সেটা লিনকে দেয়। অ্যাকচুয়ালি এই মুভিটি দেখার সময় আপনি ফিরে যাবেন সেই সব হারিয়ে যাওয়া স্বর্ণালী দিনগুলোতে, মানে স্কুল লাইফের দিনগুলোতে আর কি। আর আপনিও সেই মুভির মধ্যেই ঢুকে যাবেন, মনে হবে যে আপনিই পরীক্ষা হলে আছেন, মানে এতটা উত্তেজনাপূর্ণ মুভি আর কি। যাই হোক, অনেক ট্রিক্স খাটিয়ে শেষমেশ লিন গ্রেসকে পাস করায়, আর রেজাল্টের দিন গ্রেস দেখতে পায় তার রেজাল্ট 3.87, এবং এই রেজাল্ট দেখেই খুশিতে লাফাতে থাকে, ঠিক আপনার পেছনের যে বন্ধুটি বসতো তার মতো আর কি। বাই দ্য ওয়ে, গ্রেস তখন এই খুশিতে লিনকে বলে, চলো লিন আজকে পার্টি করি। লিন জিজ্ঞেস করে কোথায়? উত্তরে গ্রেস বলে, প্যাটের ওখানে। তো এরপর তারা প্যাটের বাড়ি যায় এবং একটা সুইমিং পুলে 3 জনে নেমে পড়ে। অ্যাকচুয়ালি প্যাট হচ্ছে কোটিপতি বাবার পোলাপান আর কি। তো এখানে একটা ব্যাপার আপনাদের ক্লিয়ার করে রাখা ভালো যে প্যাট কিন্তু ওদেরই ব্যাচের একজন, এছাড়াও প্যাট হলো গ্রেসের বয়ফ্রেন্ড। তো আপনারা কি ভেবেছিলেন গ্রেস একটা হাদা ফোদা মেয়ে? অ্যাকচুয়ালি মেয়েদের বাইরে থেকে দেখে কখনোই জাজ করবেন না। যাই হোক,
প্যাট তখন লিনের সাথে বন্ধুত্ব করে আর বলে, গ্রেসের মুখে তোমার কথা আমি 1000বার শুনেছি লিন। আমি জানি তুমি খুব মেধাবী স্টুডেন্ট, তুমি না থাকলে গ্রেসের পক্ষে 10 পাস করাটাও সম্ভব ছিল না। সত্যি বলতে আমারও একই অবস্থা, আমিও 10 কোনো রকম পাস করি, তো আমারও তোমার মতো একজন বন্ধু চাই। লিন তখন বলে, ব্যাপারটা ক্লিয়ার করে বলো, কি বলতে চাও? প্যাট বলে, আমি বলতে চাই তুমি আমাকে সহ আমার আরো 5 জন বন্ধুকে পরীক্ষা হলে গ্রেসের মতো করে হেল্প করবে। এর বিনিময়ে তুমি পাবে জন প্রতি 3000 টাকা প্রতিটি পরীক্ষাতে, এবং সেই হিসেবে তুমি আমাদের সবগুলো পরীক্ষা শেষে 2,30,000 টাকা পাচ্ছ। তো এখন তুমি ভেবে দেখতে পারো। আর শোনো, এটাকে তুমি তোমার কলেজের উন্নয়ন ফি হিসেবেও ধরে নিতে পারো। এটা শুনে লিন চমকে গিয়ে বলে, উন্নয়ন ফি মানে? আমি তো স্কলারশিপ পেয়েছি। তখন প্যাট বলে, তোমাকে এখানে স্কলারশিপ হিসেবে জাস্ট মাসিক বেতনটাকে বাদ দেওয়ার কথা বুঝিয়েছে আর কি, কিন্তু উন্নয়ন ফি 3 লাখ টাকা করে বছরে তোমাকে দিতেই হবে। এরপর লিন সেখান থেকে বাসা চলে আসে আর ভাবতে থাকে, এটা তো কোটিপতির বাচ্চাদের কলেজ, বাবা কেন এত মধ্যবিত্ত মানুষেও আমাকে সেখানে ভর্তি করালো? এতগুলো টাকা তো বাবার পক্ষে জোগাড় করা সম্ভব না। তখন লিন তার বাবাকে জিজ্ঞেস করে, বাবা তুমি এই কলেজের সবকিছু জেনেও আমার কাছে গোপন করেছো, কেন ভর্তি করিয়েছো আমাকে ওখানে? উত্তরে লিনের বাবা বলে, এই কলেজ থেকে বাইরের দেশে স্কলারশিপ দেয়, আমি জাস্ট চেয়েছি তোমার ফিউচারটা খুব ভালো হোক। এরপর তার বাবা সেখান থেকে চলে যায় আর সে মন খারাপ করে তার মায়ের পিয়ানো বাজানো শুরু করে। অ্যাকচুয়ালি লিনের মা অনেক আগেই মারা গেছে, সে তার বাবার সাথেই থাকে। হঠাৎ লিনের প্যাটের দেয় অফারটির কথা মনে পড়ে যায় আর একটা আইডিয়া মাথায় চলে আসে। সে করে কি, পিয়ানো বাজানোর যে সূত্র আছে, মানে সারেগামার মতো আর কি, সেই সূত্রে আঙ্গুল দিয়ে মিলিয়ে ABCDর একটা প্যাটার্ন মিলিয়ে নেয় এবং পরদিন একটা মিটিং এর আয়োজন করে এবং পিয়ানোতে নিজের আঙ্গুল বসিয়ে বলে, আমি আঙ্গুল এরকম করে বাজালে ধরে নিবে এটার উত্তর খ, আর এরকম করে বাজালে ধরে নিবে এটার উত্তর ঘ, মানে সম্পূর্ণ ব্যাপারটা বুঝে বলে আর কি। তো এরপরের পরীক্ষাগুলোতে লিন সেই ট্রিক খাটায় এবং সেই ট্রিকের ফলে তার টিমের সবার পরীক্ষা খুব ভালো হয়। এরপর রাতে লিন বাসায় ফিরে আর টাকার পেমেন্টের রিসিট দেখতে থাকে। দেখা যায় লিন টোটাল 2,38,000 টাকা পেয়েছে। আর এই টাকা থেকে লিন তার বাবার জন্য একটা খুব দামি শার্ট কিনে নিয়ে আসে। তো তার বাবা শার্ট গায়ে দিয়ে এসে লিনকে জিজ্ঞেস করে, এই শার্টটার তো অনেক দাম, এটা কোথায় পেলে লিন? উত্তরে লিন বলে, আমি পিয়ানো শেখানো শুরু করেছি বাবা। তো পরদিন লিন কলেজে আসে, তখন প্যাট তার কানে কানে বলে, তোমার পিয়ানো ক্লাসে আরো অনেকে আসতে চায় এবং ডাবল পেমেন্ট দিতেও আগ্রহী। তো লিন তাদেরকে টিমে নিয়ে নেয় এবং পরের সিনে আমাদের দেখানো হয় সেই কলেজে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, মানে স্কলারশিপ পাওয়া স্টুডেন্টদের জন্য আর কি। তো অনুষ্ঠানে দেখা যায় লিন বাদেও সেখানে আরেকটি ছেলে স্কলারশিপ পেয়েছে, ওর নাম হচ্ছে ব্যাংক। তো অনুষ্ঠানের লেকচার দিতে যাওয়ার আগে যখন তারা ব্যাক স্টেজে নিজের ডাক পড়ার অপেক্ষা করছিল, তখন লিন ব্যাংকে হাই বলে এবং তাদের মধ্যে টুকটাক কথাবার্তা হয়। তো লিন বলে, আজকে আমরা এখান থেকে 5,000 টাকা করে পুরস্কার পাবো, আমি চাই অনুষ্ঠান শেষে আমরা কোনো রেস্টুরেন্টে গিয়ে কিছু খাবো একসাথে। তখন ব্যাংক বলে, না, আমি বাইরের খাবার একদমই পছন্দ করি না, এতে করে খালি টাকা নষ্ট হয়। তখন লিন বলে, তুমি আসলে আমার বাবার মতো, খুব হিসেবি আর কি। যাই হোক, অনুষ্ঠান শেষে প্রিন্সিপাল তাদেরকে অফিসে ডাকে আর বলে, তোমাদের জন্য একটা সুখবর রয়েছে, সিঙ্গাপুর এম্বাসি একটা স্কলারশিপ দেবে আমাদের জানিয়েছে। আর আমার মনে হয় আমাদের কলেজকে বাইরের দেশে রিপ্রেজেন্ট করার জন্য তোমাদের মতন দুজনেই পারফেক্ট। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, ওরা স্কলারশিপ দেবে শুধুমাত্র একজনকে, তাই আমরা তোমাদের দুজনের মধ্যে একজনকে বেছে নেব আর তাকেই বেছে নেব যার জিপিএ এগিয়ে থাকবে। তো তারপর দুজনেই সেখান থেকে চলে যায় এবং ব্যাংক বাড়ি গিয়ে দেখতে পায় ব্যাংকের মা কাপড় কাচ্ছে। ব্যাংক তার মাকে জিজ্ঞেস করে, মা তুমি কাপড় কাচতেছো কেন? উত্তরে তিনি বলেন, ওয়াশিং মেশিন নষ্ট হয়ে গেছে আর মানুষের অনেক কাপড়ও জমা পড়ে আছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো, ব্যাংক একটা লন্ড্রি দোকান চালায়। তো পরদিন ব্যাংক যখন ক্লাস শেষ করে ফিরছিল, তখন পেছন থেকে একটি ছেলে তাকে ডেকে বলে, ব্যাংক তোমাকে একটা রিকোয়েস্ট করবো, সেটা রাখতে হবে, মানে পরীক্ষায় আমি তোমার দেখে দেখে লিখতে চাই। তখন ব্যাংক বলে, তোমাকে আমি কেন দেখাবো? উত্তরে ছেলেটি বলে, তোমার না দেখলে আমি এবার পরীক্ষায় পাশই করতে পারবো না। আর শোনো, তুমি আমার শেষ আশা, কারণ আমি পিয়ানো কোড বুঝি না। তখন ব্যাংক বলে, পিয়ানো কোড মানে কি? তখন ছেলেটি বুঝতে পারে যে সে ভুল করে কত বড় সিক্রেট বলতে যাচ্ছিল। অ্যাকচুয়ালি লিন যে পিয়ানো কোডের মাধ্যমে পরীক্ষায় সবাইকে এমসিকিউ বলে দেয়, সেটা কিন্তু ব্যাংক এখনো জানে না। তাই ছেলেটি তাড়াতাড়ি টপিক চেঞ্জ করে বলে, বাদ দাও সব কথা। আর শোনো, আমি তোমার কাছে ফ্রিতে হেল্প চাচ্ছি না, এর বদলে আমি তোমাকে পে করবো 3,000 টাকা করে পার পরীক্ষায়। ব্যাংক তখন এসব শুনে ওখান থেকে রাগ করে চলে যায়। আর পরদিন তাদের তৃতীয় পরীক্ষা শুরু হয়। তো প্রশ্নপত্র দেবার পর ব্যাংক একটা প্রশ্ন বুঝতে পারে না, যার কারণে সে স্যারকে জিজ্ঞেস করে, স্যার 40 নম্বর প্রশ্নের উত্তর কিভাবে দেব? তখন স্যার বলে, আজকে 2 সেট প্রশ্ন দেওয়া হয়েছে, যারা যেই সেট পেয়েছে তারা সেই সেটের উত্তর দেবে। এটা শুনে তো লিনের টিমের সবার মাথা ঘাবড়ে যায়। অ্যাকচুয়ালি তারা তো সবাই মুখ হা করে লিনের আশায় বসে আছে, কিন্তু এখানে তো 2 সেট প্রশ্ন আছে, তাই কে কোনটা পেয়েছে সেটা তো বলা মুশকিল বা বোঝাও মুশকিল। আর লিনের ইশারায় তো এভাবে বোঝাও যাবে না যে কোন সেটের উত্তর দিচ্ছে। যাই হোক, কিছুক্ষণ পর ব্যাংক খেয়াল করে একটি ছেলে লিনের দেখে দেখে লিখছে। তখন ব্যাংক খাতা দিতে যাওয়ার সময় কৌশলে লিনকে ইশারা দিয়ে যায় যে পাশের ছেলেটি তোমার দেখে কপি করছে। এরপর সে খাতা জমা দিতে গিয়ে সেই স্যারকেও ব্যাপারটা বলে যে লিনকে পাশের ছেলেটি কপি করছে। তখন স্যার বলে, আচ্ছা তুমি যাও, আমি ব্যাপারটা দেখছি। তো এরপর স্যার অ্যানাউন্স করে দেয় আর মাত্র 30 মিনিট আছে, মানে এই 30 মিনিটেই লিনের টিমের হবে আসল খেলা। লিন তখন তার টিমকে সিগন্যাল দিতে শুরু করে। সে করে কি, যারা 1 নাম্বার সেট পেয়েছে তাদের একটি আঙ্গুল দেখিয়ে ইশারা দিয়ে উত্তরে সিগন্যাল দেওয়া শুরু করে, আর যারা 2 নম্বর সেট পেয়েছে তাদের কিছু সময় চুপ করে থাকার ইশারা দেয় এবং প্রথম সেটের উত্তর বলে দেওয়া শেষ করে দ্বিতীয় সেটের উত্তর বলে দেয়। তো তারা ভালোভাবে পরীক্ষা শেষ করে বাইরে এসে গল্প করছিল। প্যাট তখন লিনকে বলে, আজকে তো তোমার ভালোই ইনকাম হলো, 3,000 টাকা করে 25 জন। ঠিক তখনই পরীক্ষা
পরীক্ষা হলে সেই স্যার সেখানে এসে লিনকে ডেকে বলে তুমি তো তোমার খাতায় নাম লেখনি। সেই মুহূর্তে সেই কলেজের মাইকে বলা হয় লিন আর টং তোমাদের এখনই প্রিন্সিপালের রুমে আসতে হবে। তো লিন আর টং প্রিন্সিপালের রুমে গিয়ে দেখতে পায় ব্যাংক সেখানে আগে থেকেই বসে আছে। টং মানে এই ছেলেটা দেখে থেকে লিখছিল যার জন্য ক্লেম করছিল ব্যাংক। মূলত ব্যাপারটা হচ্ছে বোকা সোদা ব্যাংক হালাই এসে প্রিন্সিপালকে বলে দিয়েছে এই ছেলেটা পুরো পরীক্ষায় লিনের দেখে দেখে লিখেছে। তখন ম্যাম তাদের দুজনের প্রশ্নপত্রের সেট মিলিয়ে দেখে সেটাও একই। তাই ম্যাম ব্যাপারটা ক্লিয়ার হয় আর লিনের বাবাকে অফিসে ডেকে নিয়ে আসে এবং তার বাবার সামনেই তাকে জিজ্ঞেস করে লিন তুমি কেন করেছো এটা। ঠিক তখনই ব্যাংক আবার সেখানে আসে আর বলে লিন টাকার জন্য এটা করেছে ম্যাম, আর এই ছেলেটি আমাকেও কিনতে চেয়েছিল 3000 টাকায়। পার্সোনালি এই ব্যাংক হালারে ধরে হাতের উল্টো পেট দিয়ে একদম ইচ্ছা মতো থাপড়াইতে ইচ্ছা করতেছে আমার। এরকম দুধে দেওয়া তুলসী পাতা ছেলে আমার জীবনেও একটা ছিল, তার জন্য আমার জীবনে আমি অনেক কষ্ট পাইছি। ইভেন আমি শেয়ার করতে যাচ্ছি না ব্যাপারটা, সে ছিল আমার খালাতো ভাই সম্পর্কে। তো আমি যদি ক্লাসে কোনোদিন একটা পাদও মারতাম সে বাড়িতে এসে জানাই দিত। মানে ওর জন্য আমি আমার জীবনে অনেকটা সময় অনেক মেন্টালি প্রেশার দিয়ে গেছে আমার। যাই হোক, ম্যাম তখন লিনের বাবাকে বলে দেখুন আপনার মেয়ে যে অপরাধ করেছে সেই অপরাধে আমরা তাকে আমাদের কলেজ থেকে বের করে দিতে পারি, কিন্তু আমরা তাকে বের করে দিচ্ছি না যেহেতু প্রথমবার ভুল করেছে সেহেতু আমরা এইবার শুধুমাত্র তার স্কলারশিপ বাতিল করছি। আর শুনুন, ভালো রেজাল্ট করাই শেষ কথা না, ভালো মানুষ হওয়াও দরকার। এবং লিনকে উদ্দেশ্য করে বলে একটা কথা মনে রেখো লিন, স্কুল লেখাপড়া করার জায়গা, টাকা কামানোর জায়গা না। এটা শুনে লিন একটু হাসে। তখন ম্যাম রেগে গিয়ে বলে হাসতো কেন, আমি কি কোনো হাসির কথা বলেছি? এটা শুনে লিন চটে গিয়ে বলে এখানে কি আমি একাই টাকা ইনকাম করছি, আপনি বা আপনারা করছেন না? আপনি যে উন্নয়ন ফির নামে বাৎসরিক 2 লাখের উপরে টাকা নেন এটা কোন নিয়মে নেন? আপনি কি ওই টাকা দিয়ে এই কলেজে বুর্জ খলিফার মতো বড় বড় বিল্ডিং বানান? এই টাকাগুলো করেন কি? এগুলো তো আপনারাই খান। এসব শুনে লিনের বাবা চেয়ার থেকে উঠে পড়ে আর ম্যামের কাছে ক্ষমা চায় এবং বলে স্কলারশিপ চলে গেছে তাতে কোনো দুঃখ নেই, যত টাকা লাগে আমি লিনের এখানে দেবো, আর সেটা যেভাবেই পারি যেমন করেই পারি লিন এই কলেজেই পড়বে। তখন ম্যাম বলে ঠিক আছে আমি আপনার ব্যাপারটা বুঝতে পারতেছি, তবে আপনার মেয়েকে সিঙ্গাপুর স্কলারশিপ থেকে বাতিল করা হলো। এটা শুনে লিন বলে এটার সাথে সিঙ্গাপুর স্কলারশিপের কি সম্পর্ক? হ্যাঁ আমি আমার বন্ধুকে দেখিয়েছি কিন্তু আমি তো কারোর দেখিনি, আমি নিজে পড়ে ভালো রেজাল্ট করার যোগ্যতা রাখি। তখন ম্যাম বলে দেখো আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি, এখন তোমার যদি আমার সিদ্ধান্ত মানতে সমস্যা হয় তাহলে তুমি এই কলেজ থেকে বের হয়ে যাও, কেমন? তো এরপর তারা বাড়ি চলে আসে আর লিনের বাবা লিনকে প্রচুর রাগ দেখায়। তারপর সিন শিফট হয় আর আমরা দেখতে পাই গ্রেস তাকে একটা রেস্টুরেন্টে ডেকেছে। তখন লিন তাকে বলে কি কারণে ডেকেছো বলো। তো তারপর স্ক্রিনে আমাদের দেখানো হয় গতকালের ঘটনা। আমরা দেখতে পাই গ্রেস আর প্যাট তার বাবা মার সাথে ডিনার করছে। তখন প্যাটের মা বলে গ্রেস তোমাকে আজকে আমরা ডেকেছি কারণ তোমাকে আমরা ধন্যবাদ দিতে চাই। তো গ্রেস বুঝতে পারে না তাকে কেন এত আয়োজন করে ধন্যবাদ দেওয়া হচ্ছে, তাই সে জিজ্ঞেস করে আমাকে ধন্যবাদ দেওয়ার কি আছে, আমি কি এমন করেছি? তখন প্যাটের মা বলে প্যাটকে পড়াশোনায় এত হেল্প করার জন্য তোমাকে ধন্যবাদ। আসলে আমরা প্যাটের পড়াশোনার জন্য এতটাই টেনশনে ছিলাম যে বলার মতো না। যখন থেকে তোমার সাথে প্যাটের বন্ধুত্ব শুরু হলো তখন থেকে ও একদম চেঞ্জ হয়ে গিয়েছে। আর আমার কি মনে হয় জানো, অনেক ভালো টিচারের চাইতে তুমি তাকে অনেক ভালো বোঝাতে পারো। এবার প্যাটের বাবা বলে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে প্যাটকে বিদেশে পড়াবো, মানে যে কলেজে আমি পড়েছি সে কলেজেই পড়বে, মানে আমেরিকার বোস্টনের কলেজ আর কি। কিন্তু আমি জানি প্যাট আগে গেলে সেই কলেজে কখনোই চান্স পাবে না, তাই আমি চাই তুমিও তার সাথে যাও। আর শোনো তুমি তার সাথে একই কলেজে ভর্তি হয়ে যেও। দেখো দুজনের লেখাপড়ার যা খরচ তা আমিই দিয়ে দেবো, আর তাছাড়াও প্যাটকে হেল্প করার জন্য যদি তুমি টাকা চাও আমি তোমাকে সেটাও দেবো। তখন প্যাটের মা গ্রেসকে একটা ফাইল দিয়ে বলে এখানে সব বিস্তারিত লেখা আছে, আর শোনো টাকার ব্যাপারে আপত্তি না থাকলে প্লিজ রাজি হয়ে যাও। তো এখান থেকে সিন আবার প্রেজেন্টে নিয়ে আসা হয়। দেখা যায় গ্রেস সেই ফাইলটি লিনকে দেখাচ্ছে আর বলছে STOIC পরীক্ষার নাম শুনেছো নিশ্চয়ই লিন? তখন লিন বলে হ্যাঁ জানি, আমেরিকার অ্যাডমিশনে কাজে লাগে, এই পরীক্ষা একসাথে পুরো ওয়ার্ল্ডে হয়। গ্রেস তখন বলে আমি আর প্যাট এই পরীক্ষায় অংশগ্রহণ করতে চাই, তা না হলে আমরা আমেরিকায় ভর্তি হতে পারবো না। তখন লিন বলে আমি আর এসবে জড়াতে চাই না, ইতিমধ্যে অনেক ঝুঁকি নিয়ে ফেলেছি আর এর জন্য আমার জীবনে অনেক কিছু হয়েও গেছে। তখন গ্রেস বলে আমি এই ব্যাপারে তোমাকে কখনোই জড়াতে চাইনি, কিন্তু দেখো তুমি ছাড়া এই সিচুয়েশন বোঝার আমার কেই বা আছে, আর শোনো এর জন্য তোমাকে প্যাট 6 লাখ টাকা দেবে। তো এরপর লিন সেখান থেকে যেতে যেতে ব্যাপারটা নিয়ে প্রচুর ভাবে এবং শেষমেশ বুঝতে পারে এইবার তাদের হেল্প করার কোনোভাবেই পসিবল না। তাই সে যখন প্যাটকে বলতে যায় যে এবার তাদের হেল্প করার কোনো উপায় নেই, ঠিক তখনই সেখানে থাকা একটি লোকের কাছে তার বাচ্চার ফোন আসে এবং তার বাচ্চা বলে বাবা তোমাদের ওখানে এত অন্ধকার কেন? তখন লোকটি বলে মামনি তুমি তো এখন আমেরিকায় আসো, তাই তোমাদের ওখানে এখন দিন আর আমাদের এখানে রাত। তো এই জিনিসটা শোনা মাত্রই লিনের মাথায় একটা চমক খেলে যায়। সে বুঝতে পারে এই পরীক্ষাতেও তাদের হেল্প করা সম্ভব, তাই সে প্যাড আর গ্রেসকে একটা প্রিন্টিং প্রেসে ডাকে এবং একটা ওয়ার্ল্ড ম্যাপ বের করে দেখায় আর বলে STOIC পরীক্ষা যেহেতু একই দিনে হবে তাই টাইম জোনের কারণে সবগুলো দেশের সাথে সবগুলো দেশের টাইমে কয়েক ঘন্টা পার্থক্য থাকবে। সে আরো বলে যদি আমি অস্ট্রেলিয়ার সিডনিতে গিয়ে পরীক্ষা দেই তাহলে সবচেয়ে বেশি সুবিধা হবে, কেননা অস্ট্রেলিয়ার সাথে আমাদের দেশের টাইম জোনে 1 ঘন্টার ব্যবধান, যেটা পরীক্ষা শেষ করে উত্তর পাঠানোর জন্য যথেষ্ট। আর শোনো এই উত্তর শুধু তোমরা না বরং থাইল্যান্ড থেকে যতজন STOIC পরীক্ষা দেবে সবাই পাবে, আর সবার কাছে 6 লাখ করে টাকা নিতে হবে, আর এটা করবে প্যাট। পার্সোনালি একটা কথা বলি, শালার যারা বলে মেয়ে মানুষের বুদ্ধি হাঁটুর নিচে, এই মুভিটা তাদের দেখা দরকার। যাই হোক, লিন তখন প্যাট আর গ্রেসকে বলে এত টাকা আমি অযথা নষ্ট করার জন্য ইনকাম করছি না, অ্যাকচুয়ালি আমিও তোমাদের সাথে বোস্টনে ভর্তি হতে যাচ্ছি। মানে ব্যাপারটা হচ্ছে লিন তো STOIC পরীক্ষা দিলে অবশ্যই টিকবে, তো তার বোস্টনে চান্স পাওয়া সহজ হয়ে গেল, টাকাও ইনকাম হয়ে গেল। কলা বাজার
অর্ধাকে একসাথেই হলো আর কি। তো প্যাট তখন লিনকে বলে আচ্ছা আমি সবই বুঝলাম, কিন্তু তুমি উত্তর আনবে কেমন করে? লিখে আনার তো পসিবিলিটি নেই, তাহলে কেমন করে আনবে? উত্তরে লিন বলে মুখস্থ করে আনবো। প্যাট তখন হাসতে থাকে আর বলে 100 এমসিকিউ তুমি মুখস্থ করতে পারবে? লিন বলে হ্যাঁ পারবো, কিন্তু 100 এমসিকিউ মুখস্থ করার মতো সময়টাই পাবো না, তাই এর জন্য আমাদের আরেকজন লোকের দরকার, কারণ যদি আমরা দুজনে 50টা করে মুখস্থ করে আসি তাহলে সময়ের টার্গেট ঠিক থাকবে, যার ফলে আমরা থাইল্যান্ডের পরীক্ষা শুরুর আগে উত্তর পাঠাতে পারবো। প্যাট তখন বলে এমন লোক পাবে কোথায়? উত্তরে লিন বলে হ্যাঁ এমন লোক শুধুমাত্র ব্যাংক ছাড়া আর কেউ নেই, আমরা ব্যাংকের সাথে যোগাযোগ করবো, কিন্তু ব্যাংক এতে রাজি হবে কিনা সেটা জানি না। তো এখান থেকে সিন শিফট হয় আর পরের সিনে আমাদের দেখানো হয় ব্যাংক তাদের দোকানে লন্ড্রির কাপড় ডেলিভারি দিয়ে ফিরছে। তখন তার মা তাকে ফোন করে আর বলে কালকে আরো বেশ কিছু ডেলিভারি আছে, তুমি কি সকালেই সেটা করতে পারবে? ব্যাংক উত্তরে বলে না মা, কালকে আমার স্কলারশিপের পরীক্ষা আছে, মানে হচ্ছে সিঙ্গাপুরের যে স্কলারশিপ তাদের কলেজে ছিল সেখান থেকে তো লিন বাদ পড়ে গেছে, সেই পরীক্ষাটা ব্যাংক দিচ্ছে। যাই হোক, তো ব্যাংক তার মায়ের সাথে যখন কথা বলছিল তখন সেখানে কিছু লোক এসে ব্যাংকে পেটাতে ধরে এবং পেটাতে পেটাতে বেহুশ করে একটা বিশাল ময়লার স্তূপে ফেলে দিয়ে যায়। তো ওদিকে তখন লিন আর প্যাটেরা মিলে প্ল্যান করতে থাকে যে একসাথে এতগুলো পরীক্ষার্থীকে কিভাবে উত্তর পাঠাবে। তখন টং নামে ওই বন্ধুটি তাদের জানায় গতকাল রাতে ব্যাংকে কারা যেন পিটিয়ে ময়লার ভাগাড়ে ফেলে দিয়ে গেছে, আর সে স্কলারশিপ পরীক্ষাও দিতে পারেনি, এখন সে হসপিটালে। তো এই খবর শুনে সবাই খুব অবাক হয়ে যায় আর কষ্টও পায়। পরের সিনে প্যাট সকল ক্লায়েন্টদের নিয়ে একটা গোপন সেমিনারের আয়োজন করে এবং সেই সেমিনারে বলে তোমরা এখানে যারা এসছো তারা সবাই এসটিইউসি পরীক্ষায় পাশ করে বিদেশে পড়াশোনা করতে চাও, তো তাই তোমাদের স্বপ্নকেই আমরা তোমাদের হাতে তুলে দিচ্ছি মাত্র 6 লাখ টাকায়। পরদিন সকালে লিন আবার প্যাটকে সেই হিডেন জায়গায় ডাকে এবং বলে প্রশ্ন আমি মুখস্থ করে পাঠিয়ে দেবো। তখন প্যাট লিনকে বলে মুখস্থ করবে বুঝলাম, কিন্তু পাঠাবে কি করে? এক্সাম হলে তো তোমাকে ফোন নিয়ে ঢুকতে দেবে না। লিন জানায় সে টয়লেটের ফ্লাশারের ভিতরে ফোন লুকিয়ে রাখবে এবং সময় মতো টয়লেটে এসে উত্তর মেসেঞ্জারে পাঠাবে। তো সবকিছু শুনে প্যাট লিনকে বলে আচ্ছা এই পর্যন্ত সবটাই বুঝলাম, কিন্তু একটা জিনিস বুঝলাম না, সেটা হলো তুমি উত্তর পাঠানোর পর আমাদের থাইল্যান্ডে যারা পরীক্ষার্থী আছে তারা সেই উত্তর নিয়ে পরীক্ষা হলে কিভাবে ঢুকবে? তাদের পক্ষে তো মুখস্থ করাও সম্ভব না, আর যে হার্ড চেকিং হয় তাতে করে তো নকল লিখে যাওয়াও সম্ভব না। তো লিন তখন বলে এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, কেননা আমি সেই বুদ্ধিও বের করে রেখেছি। লিন তখন একটা পেন্সিল প্যাটের হাতে দিয়ে বলে পেন্সিলে যে বারকোড দেখছো এটাই হবে উত্তর। তো পরের সেমিনারে প্যাট সকল ক্লায়েন্টদের বারকোডের ব্যাপারটা বুঝিয়ে বলে। প্যাট জানায় বারকোডের যেটা সব থেকে মোটা দাগ সেটা হবে এ, আর সবচেয়ে যেটা চিকন সেটা হবে সি, আর যেটা মিডিয়াম সেটা হবে বি। তো এইভাবে প্যাট তাদের পুরো প্যাটার্ন বুঝিয়ে দেয় এবং বলে পরীক্ষার দিন যেহেতু আমাদের সময় হাতে খুবই কম থাকবে তাই আমরা সকলের জন্য মোটরসাইকেলের ব্যবস্থা করে রাখবো, যাতে করে পরীক্ষার্থীরা অল্প সময়ের মধ্যে পরীক্ষা হলে পৌঁছাতে পারে। ওদিকে দেখা যায় ব্যাংক সুস্থ হয়ে গেছে, তখন সেখানে লিন যায় তার সাথে দেখা করতে এবং ব্যাংকে বলে আমি অনেক কষ্ট পেয়েছি তুমি স্কলারশিপ পরীক্ষা দিতে না পারে। তখন ব্যাংকও বলে আমিও কষ্ট পেয়েছি তোমার স্কলারশিপ বাতিল হওয়ার জন্য, কিন্তু এমনটা হোক আমি তা চাইনি। তো লিন তখন তাকে বলে তুমি এমনটা চেয়েছো কি চাওনি সেটা আমি জানি না, তবে আমার জীবন উলটপালট হওয়ার জন্য দায়ী তুমি। কিন্তু ব্যাংক কোনো জবাব দেয় না। তখন লিন বলে শোনো তোমার জন্য একটা ভালো অফার আছে, একটা এক্সাম দিতে হবে যার বিনিময়ে আমরা দুজনে পাবো 1,80,00,000 টাকা। তো এটা শুনে ব্যাংক বলে তোমার আর আমার মাঝে পার্থক্য কি জানো? সেটা হলো তুমি চিটার আর আমি অভাগা, তো আমাকে অভাগাই থাকতে দাও। তখন লিন রেগে গিয়ে বলে তুমি আমি দুজনেই গরিব, আমরা জানি অভাব কি জিনিস। যে বয়সে আমাদের বাবা মায়েদের আরামে থাকার কথা সেই বয়সে তারা টাকা ইনকামের জন্য খেটে মরছে। তো শোনো এখন সময় এসছে আমাদের ভাগ্য বদলানোর, তাই বলছি সুযোগ নিজে এসছে তোমার দুয়ারে, এখন সিদ্ধান্ত তোমার। এটা বলে লিন সেখান থেকে চলে যায়। তো পরদিন সবাইকে অবাক করে দিয়ে ব্যাংক লিনেদের আড্ডায় যায় আর লিনরা খুব খুশি হয়ে যায় এবং লিন ব্যাংকে বলে শোনো প্রথমে আমরা দুজনে সিডনি যাব আর একসাথে এসটিওআইসি পরীক্ষা দেবো, তো এর জন্য আমাদের রেজিস্ট্রেশন করতে হবে আর রেজিস্ট্রেশন পেপারে অবশ্যই নিজের অভিভাবকের সাইন থাকতে হবে। তো যাই হোক পরীক্ষা শেষ করার সাথে সাথেই তুমি আর আমি উত্তরগুলো মুখস্থ করে ফেলবো, মানে তুমি শেষের 50টা মুখস্থ করবে আর আমি শুরুর 50টা মুখস্থ করবো। আর শোনো শেষ অংশ যেহেতু তুমি মুখস্থ করবে তাই তোমাকে পরীক্ষার সময় শেষের আগেই বের হতে হবে, যাতে করে তুমি উত্তরগুলো থাইল্যান্ডের পরীক্ষা শুরুর আগেই পাঠাতে পারো। তবে সমস্যা হলো ওরা তোমাকে সময় শেষ হওয়ার আগে বেরোতেই দিবে না, তাই তোমাকে একটু অভিনয় করতে হবে অসুস্থতার। তো এগুলো বলার পাশাপাশি কিছু প্র্যাকটিক্যাল রিহার্সেলও চলছিল। সবশেষে ব্যাংক জিজ্ঞেস করে সবই বুঝলাম, কিন্তু কাজ শেষে আমার ভাগ্যে কত থাকছে? উত্তরে লিন বলে 70 লাখ। তো এইবার ব্যাংক বেচারার মাথা ঘুরে যায়, সে একটা চেয়ারে বসে পড়ে। আর অবাক করা ব্যাপার হলো তার ভাগের টাকাটা তখনই তাকে ক্যাশে পেমেন্ট করা হয়। মানে ব্যাপারটা হচ্ছে লিনরা যাদের যাদের উত্তর বলে দেবে তাদের সবার কাছেই ডিলের ফুল টাকা পেমেন্ট নিয়ে নিয়েছে তারা। যাই হোক পরদিন তাদের ফ্লাইট ছিল 11টায়। তো যাওয়ার সময় লিন তখন প্যাটকে বলে প্যাট তোমাকে একটা জরুরি বিষয়ে ট্রেনিং দিয়ে যাওয়া দরকার, আর সেটা হলো যদি আমরা ধরা পড়ে যাই তাহলে সে দেশের ইন্টারপোল তোমাকে জেরা করতে আসবে। তো তখন তুমি তাদের জেরার জবাব কিভাবে দেবে আমি সেটার প্র্যাকটিক্যাল তোমাকে বুঝিয়ে দিয়ে যাচ্ছি। তখন লিন প্যাটকে নিয়ে একটা কনফেশন টেবিলে বসায়। প্যাট তখন তার জেরার ব্যাপারটা অভিনয় করে দেখাতে ধরে। অভিনয় এসে বলে ব্যাংকে আমি সেভাবে চিনি না, আর তাছাড়াও পুরো কলেজে তার কোনো বন্ধুও নেই, সে কারোর সাথে মেশে না, ইভেন কিছুদিন আগে কারা যেন তাকে মেরে ময়লার স্তূপে ফেলে রেখেছিল। তো প্যাট যখন ময়লার স্তূপের কথা বলে তখনই ব্যাংক প্যাটের উপর ঝাঁপিয়ে পড়ে আর মারতে মারতে বলে জানো আর তুই তাহলে লোক লাগিয়ে আমাকে মার খাইয়েছিলি, কেননা আমাকে ময়লার স্তূপে ফেলে রাখা হয়েছিল এটা আমি কাউকেই বলিনি, ইভেন আমার মাকেও না। তুই জানলি কি করে? তুই কতটা ক্ষতি করেছিস আমার কোনো আইডিয়া আছে? তোর জন্য আমি সিঙ্গাপুরের স্কলারশিপ দিতে পারিনি। এরপর ব্যাংক সেখান থেকে চলে যেতে ধরে, কিন্তু
কিন্তু প্যাট তখন ব্যাংকের কাছে ক্ষমা চেয়ে কাঁদতে কাঁদতে বলে, ব্যাংক, তারা যে তোকে এতটা মারবে আমি জানতাম না, আমি জাস্ট লিনের সাথে করা অন্যায়ের একটা শিক্ষা দিতে চেয়েছিলাম তোকে। কিন্তু লিন এই ব্যাপারে কিছু জানে না, ওকে তুই ভুল বুঝিস না। আর শোন ভাই, আমি যদি STOIC পরীক্ষাতে না টিকি তাহলে আমার বাবা আমাকে মেরে ফেলবে, তুই তো আমার বাবাকে চিনিস না, আমার বাবা কত বড় মাফিয়া। ব্যাংক তখন বলে, তোর বাপ তোকে মারবে, তাতে আমার কি। এটা বলে ব্যাংক সেখান থেকে চলে যায়, কিন্তু একটু পরেই আবার লিনের কাছে ফিরে আসে এবং লিনকে বলে, মার যেহেতু খেয়েছি সেটা এমনি এমনি যাবে কেন, আমি যদি এখন চলে যাই তাহলে মার খাওয়াটা বেকার হবে আর টাকাটাও পাবো না। তো তারপর ফাইনালি তারা সিডনি যায় এবং পরীক্ষার দিন হলে গিয়ে তারা আগে ফোন টয়লেটে লুকায় রাখে। ওদিকে যখন পরীক্ষা শুরু হয় তখন প্যাট থাইল্যান্ডের সকল পরীক্ষার্থীদের বাইক নিয়ে রেডি করে, মানে উত্তর পেলেই তারা সরাসরি এখান থেকে পরীক্ষা হলে চলে যাবে। তো পরীক্ষা যখন অর্ধেক সময় যায় তখন ব্যাংক টয়লেটে গিয়ে কিছু প্রশ্নের উত্তর প্যাটকে পাঠায় এবং SMS এ জানায় বাকি উত্তরগুলো পেতে চাইলে তাকে আরো 10 লাখ টাকা দিতে হবে, আর সেই টাকাটা 5 মিনিটের মধ্যেই তার অ্যাকাউন্টে পাঠাতে হবে। তো ব্যাংকের আবার টাকা চাওয়াতে প্যাট প্রচুর রেগে যায়। তখন গ্রেস প্যাটের হয়ে ব্যাংকে মেসেজ করে, বলে, ব্যাংক, তোমার সাথে তো আমাদের আগেই চুক্তি হয়েছিল, তুমি তো চুক্তি মতো টাকাও পেয়েছো, তাহলে এখন কোন টাকা চাইছো? তখন ব্যাংক বলে, ওগুলো তো পরীক্ষা দেওয়ার জন্য টাকা নিয়েছি, আর এবার চাইছি আমাকে মারার জরিমানা। তো তখন প্যাট উপায় না পেয়ে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠায়, ফলে ব্যাংক বাকি উত্তরগুলো পাঠিয়ে দেয়। তখন সেই উত্তর অনুযায়ী প্যাট আর গ্রেস পেন্সিলে বারকোড বসাতে থাকে। কিন্তু এখানে একটা ব্যাপার বলে নেওয়া ভালো যে ব্যাংক কিন্তু তাদের সাথে টাকা চাওয়ার ব্যাপারে কথা বলতে গিয়ে বাড়তি সময় নষ্ট করে ফেলেছে, তাই যতটুকুন বিরতির সময় ছিল সেই সময়ের মধ্যেই সে সবগুলো উত্তর পাঠাতে পারেনি, অর্থাৎ 50টা প্রশ্নের মধ্যে 40টা পাঠাতে পেরেছে, 10টা বাকি ছিল। তো তারপর সে পরীক্ষার বাকি টাইমটা স্পেন্ড করে আবার টয়লেটে আসে এবং বাকি উত্তর কটি পাঠাতে থাকে। কিন্তু গেটে তখনই সে পরীক্ষা হলে একটি টিচার আসে আর টয়লেটের গেটে হালকা ধাক্কা দিতে থাকে, সেই সাথে বলে, ভেতরে কে আসো, বাইরে বেরিয়ে আসো। তো ব্যাংক যখন বুঝতে পারে বাইরে কেউ তাকে ডাকছে তখন সে তাড়াতাড়ি করে বাকি উত্তরগুলো পাঠিয়ে দেয় এবং উঠে দাঁড়ানোর সময় ফ্লাশারের ঢাকনা মাটিতে পড়ে গিয়ে ভেঙে যায়। তখন লোকটি তাকে বাইরে বের করে জিজ্ঞেস করে, তুমি কি করছিলে ভেতরে, সত্যি কথা বলো। তো এদিকে লিন সময় মতো সবকটা উত্তর পাঠিয়ে দিতে সক্ষম হয় এবং প্যাট সেই উত্তর আরেকটি পেন্সিলে বারকোড হিসেবে প্রিন্ট করে। তারপর প্ল্যান মতো লিন মুখে পেন্সিল দিয়ে বমি করে এবং অসুস্থতার অজুহাতে খাতা জমা দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু ওদিকে ব্যাংকে তখন জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়, তাই লিনকে একাই ফিরে আসতে হয় এবং প্যাট আর গ্রেস তাকে ওয়েলকাম জানাতে এয়ারপোর্টে আসে। কিন্তু লিন তখন বলে, এইসবের কোনো মানেই হয় না, ব্যাংকে ওখানে আটক করা হয়েছে। তখন প্যাট বলে, সেটা নিয়ে টেনশন করো না, পরীক্ষার নকল ধরা পড়লে কাউকে জেলে তো দেওয়া হয় না, বড়জোর তার পরীক্ষা বাতিল করে দেবে জিজ্ঞাসাবাদ করে। তখন লিন বলে, তোমাকে এত কিছু বলতে হবে না, তুমি উত্তরের জন্য আমাদের টাকা দিয়েছো, তা পেয়েছো, তো এখন তুমি আমাকে একা ছাড়ো, আমার মুড অফ। তো প্যাটরা চলে যাওয়ার পর লিন যখন একা একা এয়ারপোর্টে বসে ভাবছিল তখন তার বাবা এসে বলে, তুমি এত বড় হয়ে গেছো, এত কিছু করেছো, আমাকে বলোনি কেন? অ্যাকচুয়ালি লিনের বাবা সম্পূর্ণ ব্যাপারটাই জানতে পেরেছে গ্রেসের কাছ থেকে। তো লিনের বাবা খুব দুশ্চিন্তায় ছিল লিনকে নিয়ে, বাইরের একটা দেশে বাচ্চা একটা মেয়ে এত বড় একটা চিট করতে গেছে, টেনশনে তো থাকারই কথা, যে কোনো বাবারই টেনশন হওয়ার কথা। তো মেয়েকে সহি সালামত ফিরে পেয়ে লিনের বাবা সবকিছু ভুলে গিয়ে কেঁদে ফেলে এবং লিনও তার বাবাকে জড়িয়ে ধরে। ওদিকে থাইল্যান্ড থেকে যারা যারা পরীক্ষা দিয়েছে তারা সবাই সেই পরীক্ষায় টিকে যায় আর আমেরিকাতে পড়তে যাওয়ার খুশিতে সবাই পার্টি করে। বিশেষ করে প্যাড আর গ্রেসকে খুব খুশি দেখাচ্ছিল, কেননা বিদেশে চান্স না পেলে তাদের অবস্থা খুব খারাপ ছিল ফ্যামিলিগতভাবে। যাই হোক, এর মাধ্যমে এই মুভিটির হ্যাপি এন্ডিং হয়। অ্যাকচুয়ালি হ্যাপি এন্ডিং এজন্যই বলছি যে এই পরীক্ষার জের ধরেই কিন্তু ব্যাংক আর লিনের দারিদ্রতার অভিশাপ ঘুষে গেছে। শুধুমাত্র মেধা দিয়ে এত এত টাকা ইনকাম করা তার মুখের কথা না। তো যাই হোক, মুভিটি যে প্লট থেকে নির্মিত এটা কিন্তু মোটেও কাল্পনিক নয়। এরকম পরীক্ষা সমাচার আমাদের দেশেও অহরহ ঘটে। ইভেন এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায়ও প্রক্সি দিতে গিয়ে একটা সরকারি ব্যাংক কর্মকর্তা ধরা খেয়েছিল, আপনারা হয়তো বা কেউ জানেন ব্যাপারটা। তো মোরালিটি অফ স্টোরি হলো, যদি টাকা থাকে সবকিছুই সম্ভব এই দেশে, অত্যন্ত। বাইরের দেশে তো অবশ্যই সম্ভব, আমাদের দেশে একটু বেশি সম্ভব টাকা থাকলে আর কি। তো টেক কেয়ার, খোদা হাফেজ, ভালো থাকবেন সবাই আর মানুষকে ভালো রাখার চেষ্টা করবেন, বিশেষ করে যারা আপনার উপর ডিপেন্ডেন্ট আর কি।